বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আগের দিন আমি ক্লাসে তোমাদের অনুপাত এবং সনুপাত চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক এবং তোমাদের নিয়ম শিখিয়েছি। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের যেগুলো করাবো সেগুলো হচ্ছে এই অনুপাত এবং সমানুপাত সম্পর্কিত বেশ কিছু ডেসক্রিপটিভ অঙ্ক। আগের ক্লাসে অলরেডি আমি বলেছিলাম যে আজকের ক্লাসে আমি তোমাদের আয় ব্যয় সংক্রান্ত অঙ্ক বা পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক, এছাড়াও তোমাদের যেমন রয়েছে মুদ্রার অঙ্ক, ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলো আজকে ক্লাসে করব। তো এইগুলো আমরা যেগুলো শিখব সেগুলো আমরা বেশ কিছু প্রবলেম দেখে নেবো, সেই প্রবলেমের মাধ্যমে শিখব। ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে? তো আশা করছি তোমরা স্ক্রিনে আমার কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ লেফট সাইডে। তো আমি এটাকে বড় করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে? তো চলো ওয়ান বাই ওয়ান সলভ করব। আর প্রত্যেক বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককে বলবো চ্যানেলটির ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য, এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি ক্লিক করো যাতে সমস্ত জব আপডেটসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ঠিক আছে? আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তাদের প্রত্যেককেই বলবো যে আমাদের ডেসক্রিপশানে এবং কমেন্টে, পিন করা কমেন্টে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে? বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের বিয়োগফল যদি 69 হয় তাহলে সংখ্যা দুটি কী কী? চলো দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার অনুপাত কত বলেছে বাবা আমাদের? 5 এবং 8। তাহলে আমরা ধরতে পারি তো একটা সংখ্যা 5x আর একটা কত 8x। অবভিয়াসলি এবার কি বলেছে এদের বিয়োগফল, তাহলে 8x মাইনাস 5x সমান কত বলেছে? বলেছে তোমাদের 69। তাহলে আমাদের 3x এর ভ্যালু কত আসবে? 69। x এর ভ্যালু কত আসবে বাবা? x এর ভ্যালু আসবে আমাদের 23। এবার কি বলেছে সংখ্যা দুটি কি কি? তাহলে আমরা x এর ভ্যালু পেলাম, সংখ্যা দুটি বের করব। তাহলে সংখ্যা দুটি আমাদের কি কি হয়ে যাবে? সংখ্যা দুটি হয়ে যাবে একটা 5 গুণিত 23 আর একটা কি হয়ে যাবে 8 গুণিত 23। তাহলে 5 গুণিত 23 তোমাদের কত হচ্ছে? 5 গুণিত 23 হচ্ছে তোমাদের 115, আর 8 গুণিত 23 হয়ে যাচ্ছে 184। ঠিক আছে? ওকে। তা আশা করছি এইরকম কোনো কোশ্চেন থাকলে তোমরা ইজিলি সলভ করে দিতে পারবে। ঠিক আছে? এবার যে নেক্সট কোশ্চেনটা বলেছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের ডব্লিউবিপি বলো, কেপি বলো বা রেলের পরীক্ষায় বারংবার এই কোশ্চেন এসেছে। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা প্রত্যেকে। কি বলেছে? একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত বলেছে? 5:6:8। যদি ব্যাগে মোট 210 টাকা থেকে থাকে তাহলে প্রতিটি মুদ্রার সংখ্যা কত? আচ্ছা, তোমরা এই জায়গাটায় ফার্স্টে ফোকাস করবে যে তোমাদের যে অনুপাতটা বলেছে সেটা কিসে বলেছে? মুদ্রার সংখ্যার অনুপাত না টোটাল টাকার অ্যামাউন্টের অনুপাত? সেইটা ফার্স্টে আগে চেক করবে। এটা তোমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কি দেখবে? সেকেন্ড দেখবে যে তোমাদের ব্যাগে টাকা বলেছে না মুদ্রা বলেছে, কোনটা কোনটা বের করতে দিয়েছে সেইটা আমরা আগে চেক করব। তো ফার্স্টে দেখো তোমাদের বলেছে মুদ্রার সংখ্যার অনুপাত। তাহলে মুদ্রার সংখ্যার অনুপাত আমাদের কত বলেছে? 5:6:8, তাই তো? এবার কি জানো তোমরা, 1 টাকার মুদ্রা 5টা থাকা মানে ক টাকা হয় বাবা আমাদের? 5 টাকা, তাই তো? ওকে, এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের মুদ্রা। আর এইখানে আমরা যে অনুপাতটা বের করব সেটা কিসের? সেটা বের করব আমরা ক টাকা আছে বা অ্যামাউন্টের অনুপাতটা। তাহলে 1 টাকার মুদ্রা আমাদের কটা আছে? 5টা। তাহলে 5x1 হয়ে গেল। সেকেন্ড কি বলেছে? যে 50 পয়সার অনুপাত আছে আমাদের 6টা। আচ্ছা বলো তো তোমরা, কটা 50 পয়সা সমান 1 টাকা?
অবভিয়াসলি দুটো 50 পয়সা সমান হচ্ছে আমাদের 1 টাকা। তাহলে 6টা মুদ্রা থাকা মানে আমাদের ক টাকা দাঁড়ায়? 6টা মুদ্রা থাকে মানে আমাদের 50 পয়সা করে যদি থাকে তাহলে আমাদের অ্যামাউন্ট দাঁড়ায় যে 3 টাকা। তাহলে 6 গণিত আমরা কত করব? হাফ দিয়ে গুণ করব। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে 25 পয়সার মুদ্রা। আচ্ছা, এবার তোমরা বলো কটা 25 পয়সা সমান হচ্ছে আমাদের 1 টাকা? অবভিয়াসলি সবাই জানো যে 4টে 25 পয়সায় হয় আমাদের 100 পয়সা বা 1 টাকা, তাই তো? তাহলে এখানে মুদ্রার সংখ্যা কটা বলেছে? 8টা। তাহলে 8টা যদি আমাদের 25 পয়সা থাকে তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়াবে? অবভিয়াসলি 4টে 25 পয়সায় দাঁড়াচ্ছে আমাদের 1 টাকা। তাহলে 8টা 25 পয়সায় দাঁড়াবে আমাদের ক টাকা বাবা? 2 টাকা দাঁড়াবে। তাহলে 8 গণিত আমরা কত করব? 1/4। বোঝা গেল? তাহলে অ্যামাউন্টের অনুপাতটা আমাদের কত আসবে? 5:3:2 এলো। এবার কি বলেছে? একটি ব্যাগে মোট ক টাকা আছে? 210 টাকা। তাহলে এটা তো আমাদের কি বেরোলো? এই কোশ্চেনটা যেটা বেরোলো সেটা বেরোলো কি আমাদের টোটাল অ্যামাউন্ট বেরোলো, তাই তো? এবার কি বলেছে? এবার বলেছে যে ব্যাগে মোট 210 টাকা আছে। তাহলে আমাদের কাছে টোটাল অ্যামাউন্ট কটা আছে বাবা? 5 + 3 + 2 = কটা? 10টা। এই 10 ইউনিট সমানই আমরা কত বলতে পারি? এই 10 ইউনিট সমানই হচ্ছে আমাদের কত? 210। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 21। ঠিক? তাহলে এবার তোমায় বলেছে যে প্রতিটি মুদ্রার সংখ্যা কটা, তাই তো? তাহলে প্রত্যেকটা মুদ্রার সংখ্যা আমরা বের করব কটা। চলো বের করে নেওয়া যাক। 1 ইউনিটের ভ্যালু আমরা কত জানলাম? 21। তাহলে আমাদের কাছে 50 পয়সার 1 টাকার মুদ্রা কটা আছে? 21টা গণিত 5। তারপরে 2 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা কটা আছে? 6টা আছে। তাহলে হয়ে যাবে কত? 6 গণিত 21। আর 8 টাকা 8টা কিসের আছে? 25 পয়সা। তাহলে 25 পয়সার মুদ্রা হয়ে যাবে কটা আমাদের? 25 পয়সার মুদ্রা হয়ে যাবে 8 গণিত 21। তাহলে প্রতিটি মুদ্রার সংখ্যা বলেছে, তাহলে এগুলো ক্যালকুলেট করে নাও, তোমাদের সেই অ্যামাউন্টটা হয়ে যাবে প্রতিটি মুদ্রার সংখ্যা। বেশ, তাহলে তোমাদের এগুলো আসবে কত? দেখো, একটা আসবে 105, একটা আসবে 126, আর একটা আসবে কত? আর একটা আসবে 168। তাহলে তোমাদের প্রতিটি মুদ্রার সংখ্যা কত কত হবে? 105, 126 আর 168। তাহলে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই রকম টাইপের যদি অঙ্ক থাকে, ফার্স্টে অনুপাতটা কিসে আছে দেখবো আমরা, মুদ্রার সংখ্যা না অ্যামাউন্ট। ফার্স্ট আমাদের এটা ফলো রাখতে হবে। দেন তারপরে আমাদের কি দেখব, যে ব্যাগে মোট কত টাকার মুদ্রা আছে বা কতগুলি মুদ্রা আছে বা কি অ্যামাউন্ট আছে, কি বলেছে কোশ্চেনটা, সেটা আমাদের মেনলি ফোকাস করতে হবে। ঠিক আছে? নেক্সট আমরা কি করব, এখানে যেমন বলেছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা, তোমার থাকতেই পারে যে 20 পয়সা, তাই তো? এবার কটা 20 পয়সা সমান 100 বলো তো? অবভিয়াসলি 5টা। তাহলে সেক্ষেত্রে আমাদের ধরো যদি 8 অনুপাতটা যদি 20 পয়সার বলতো, তখন আমরা কি করতাম? 8 গুণিত 1/5 করতাম। তো এই জিনিসগুলো তোমাদের একটু ফোকাস করতে হবে, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? এ এবং বি মাসিক আয়ের 5:4 এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত হচ্ছে 3:2। যদি প্রত্যেকে মাসে 1600 টাকা করে সঞ্চয় করে তবে এ মাসিক আয় কত? বেশ, তাহলে আমরা একটা জিনিস কি জানি বলো তো? আয় সমান কি? আয় সমান হচ্ছে আমাদের ব্যয় প্লাস সঞ্চয়, তাই তো? এবার কি বলেছে? মাসিক আয়। মাসিক আয় বলেছে কত টাকা? 5x ধরে নিলাম। ধরো এখানটায় তোমার বলেছি এ, এখানটায় বললাম ধরো বি। এবার
এইখানটায় লিখবো আমরা আয়গুলো, তারপরে লিখবো ব্যয়, আর তার থেকে মাইনাস করলে আমাদের কি বেরোবে বাবা? সঞ্চয়, তাই তো? ওকে, তা আমাদের আয়ের অনুপাতটা কত বলেছে? 5:4। আর তাদের ব্যয়টা কত বলেছে? তাদের ব্যয়টা বলেছে আমাদের 3 আর 2। এবার কি বলেছে? যে প্রত্যেকেই মাসে 1600 টাকা করে সঞ্চয় করে। এবার একটা জিনিস দেখো, প্রত্যেকেই যদি 1600 টাকা করে সঞ্চয় করে, তাহলে এদের যে রেশিওর বিয়োগফলটা হবে দেখো সমানই হবে। দেখো এ থেকে 5-এর আয় থেকে যদি 5-এর ব্যয়টা বাদ দিই আমরা, তাহলে দেখো আমাদের সঞ্চয় বেরোবে 2, এবং বিয়ের আয় থেকে বিয়ের ব্যয়টাকে যদি আমরা বাদ দিই, দেখো সঞ্চয় বেরোবে 2, তাই তো? এবার কি বলেছে? যে প্রত্যেকে মাসে 1600 টাকা করে সঞ্চয় করে। প্রত্যেকে 1600 টাকা করে সঞ্চয় করছে, তাহলে আমরা বলতে পারি তো 2 ইউনিট সমান হচ্ছে আমাদের কত? 1600। এবার কি বলেছে কোশ্চেনে? যে এর মাসিক আয় কত? অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এর মাসিক আয় হচ্ছে 5 ইউনিট। তাহলে আমাদের কি বের করতে হবে? 5 ইউনিটের ভ্যালু। তাহলে 5 সমান আমাদের কত আসবে? 1600/2 ইন্টু 5, মানে হচ্ছে 4000 টাকা। বোঝা গেল? তাহলে আমাদের কোশ্চেনটা আরেকবার দেখো, আমি রিপিট করছি। যে বলেছে এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 5:4। তাহলে আমরা কি জানি? আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। আয়টা কত বলে দিয়েছে? 5 এর, আর বি এর ক্ষেত্রে আয়টা হচ্ছে 4। ওকে, নেক্সট বলেছে তাদের ব্যয়ের অনুপাত 3:2। বেশ, সেটাও লিখলাম আমরা 3:2। তাদের আয় থেকে যদি ব্যয়টা বাদ দিই, তাহলে আমাদের সঞ্চয়টা বেরোবে। এবার প্রত্যেকেই বলেছে মাসে 1600 টাকা করে সঞ্চয় করে। দেখো এদের সঞ্চয়ের অনুপাতটাও কি এসেছে? আমাদের সমান এসেছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি 2 ইউনিট সমান হচ্ছে 1600, এর আয় মানে এর 5 ইউনিট সমান কত? ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি নিই আমরা। বেশ, নেক্সট কোশ্চেন বলেছে যে 7 এবং 11 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত আমাদের কত হবে? 3:4 হবে। তাহলে তো আমরা লিখতেই পারি বাবা যে 7 + x বাই 11 + x, উভয় পদের সাথে আমরা কি যোগ করলাম? x যোগ করলাম। তাহলে আমরা নতুন অনুপাত কত পাবো? 3/4। তাহলে এটাকে আমরা সলভ করব। তাহলে আমাদের কত আসবে? 4 সাথে 28 প্লাস 4x ইজ ইকাল টু 33 প্লাস 3x। এটাকে ক্যালকুলেট করলে আসবে আমাদের কত? x ইজ ইকাল টু 5। তাহলে আমাদের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করছি? উভয় পদের সঙ্গে আমরা যদি 5 যোগ করি, তাহলে আমাদের নতুন অনুপাত আসবে 3:4। খুবই সহজ অঙ্ক, আশা করছি এটা প্রত্যেকেই বুঝতে পারছো। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। কি বলেছে? একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হচ্ছে আমাদের 9:4। দুধ এবং জলের অনুপাতটা কত বলে দিয়েছে? 9:4। ওই মিশ্রণে আরও 4 লিটার জল মেশালে দুধ এবং জলের অনুপাত হয় 3:2। মূল মিশ্রণে দুধ এবং জলের পরিমাণ কত? তাহলে আমরা প্রথমে লিখতে পারি তো, প্রথমে আমাদের কাছে দুধ কত ছিল? প্রথমে আমাদের কাছে ধরে নাও দুধ ছিল 9x, আর জল ছিল কত? জল ছিল 4x। এবার কি বলেছে? ওই মিশ্রণে 4 লিটার জল মেশাবো। আমাদের দুধটার তো কোনো পরিবর্তন করতে বলেনি, বলেছে কোনটা? যে জলটার পরিবর্তন করতে। তাহলে জলটা আমাদের কত ছিল বাবা? 4x, তার সাথে কত মেশাতে বলেছে? 4। তাহলে নতুন অনুপাতটা আমাদের কত হবে? দুধ এবং জলের 3/2। 3টা হচ্ছে দুধের অনুপাত আর 2টা হচ্ছে জলের অনুপাত। তাহলে এখান থেকে আমরা সলভ করলে কি পাবো? 18x ইজ ইকাল টু 12x প্লাস 12। তাহলে 12x
সরি, তাহলে 6x ইজিক্যাল টু পাবো আমরা কত, 12। এক্স এর ভ্যালু আসবে আমাদের কত, 2। এবার কোশ্চেনটা কি বলেছে দেখো, যে মূল মিশ্রণ নে দুধ এবং জলের পরিমাণটা কত। মূল মিশ্রণ আমাদের কোনটা, মূল মিশ্রণ হচ্ছে আমাদের 9x এবং 4x। তাহলে এইখানে আমাদের দুধ এবং জলের পরিমাণটা কত। তাহলে এখানে দুধটা কত, 9x, মানে 9 গুণিত 2, এটা হচ্ছে কি দুধ। আর একটা কত বলেছে, আর একটা বলেছে আমাদের 4x। তাহলে 4x মানে 4 দুগুণে 8। তাহলে আমাদের দুধ কত, দুধ হচ্ছে 18 আর জল হচ্ছে 8। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4। যদি প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয় তাহলে নতুন অনুপাত কত হবে, 12:23। সংখ্যা দুটি কি কি। একটু আগে ঠিক আমরা এইরকম টাইপের পরপর 3টা অঙ্ক করলাম, তাহলে এটাও করা যাক। বলেছি কি দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে সংখ্যা দুটি আমরা কি কি লিখতে পারি, একটা 3x আর একটা লিখতে পারি কত, 4x। কি বলেছে, প্রতিটি সংখ্যা থেকেই 9 বিয়োগ করা হয়, তাহলে 3x থেকে আমরা 9 বিয়োগ করব আর 4x থেকে আমরা 9 বিয়োগ করব। তাহলে আমাদের নতুন অনুপাতটা কত হবে বলেছে, 12:23। তাহলে নতুন অনুপাতটা হয়ে যাবে আমাদের কত, 12/23। তাহলে আমরা এটাকে সলভ করব। সলভ করলে কত আসছে দেখো, 69x মাইনাস 207 48x মাইনাস 108। তাহলে আমরা যদি বিয়োগ করি 69x মাইনাস 48x 207 মাইনাস 108, তাহলে আমাদের x এর ভ্যালু হয়ে যাচ্ছে 99/21। ঠিক আছে, আশা করছি গুণগুলো ঠিকই আছে। প্রতিটি সংখ্যা থেকে আমাদের 9 বিয়োগ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো চলো কত আসছে দেখে নেওয়া যাক। এবার কি বলেছে, এবার বলেছে আমাদের কোশ্চেনটায় সংখ্যা দুটো কি কি হবে। একটা সংখ্যা কত বলেছে, একটা সংখ্যা আমাদের 3x আর একটা হচ্ছে 4x। তাহলে একটা সংখ্যা আমাদের কত হয়ে যাবে, 3 গুণিত 99/21। আর একটা সংখ্যা কত হয়ে যাবে, 4 গুণিত 99/21। তো এটা একটু তোমরা নিজেরা ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 5:2। ঠিক আছে, বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত বলেছে তোমাদের, 5:2। ঠিক আছে, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত যদি হয় 2:1, বর্তমানে তাদের বয়সের অনুপাতটা কত হবে। তাহলে আমরা ধরতে পারি বর্তমানে পিতার বয়স 5x, পুত্রের বয়স 2x। 10 বছর পর, 10 বছর পর মানে 5 + 10, আর পুত্রের বয়স হয়ে যাবে তখন কত, 2x + 10। নতুন অনুপাতটা কত হবে বলেছে বাবা, 2:1। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি, 2/1। তাহলে এটা ক্যালকুলেট করা যাক। এটা ক্যালকুলেট করলে কত আসবে, 5x + 10 = 4x + 20। তাহলে x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালু আসবে আমাদের 10। তাহলে কি বলেছে, তাহলে বলেছে যে বর্তমানে তাদের বয়স কত। বর্তমানে তাহলে বয়স কত হবে, একজনের হবে 5x, মানে পিতার বয়স কত হচ্ছে 5 গুণিত 10 মানে 50। আর পুত্রের বয়স কত, পুত্রের বয়স হচ্ছে 2x, মানে 2 গুণিত 10 মানে হচ্ছে 20।
ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে এ বি সি এর মধ্যে 1050 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এর অংশ বি এবং সি এর সম্মিলিত অংশের 2/5 হয়। ঠিক আছে, তাহলে এ ক টাকা পাবে? আমি ধরে নিচ্ছি বি আর সি এর কাছে টোটাল অ্যামাউন্ট আছে কত? এক্স টাকা। তাহলে এ পাবে কত টাকা? বি প্লাস সি এর সম্মিলিত অংশের 2/5 অংশ। তাহলে সম্মিলিত অংশটা কত বাবা? সম্মিলিত অংশটা হচ্ছে আমাদের এক্স, তার 2/5 অংশ কে পাবে? তার 2/5 অংশ পাবে এ। তাহলে এ পাচ্ছে আমাদের 2x/5। এবার কি বলেছে যে তাদের কাছে মোট কত টাকা আছে? 1050 টাকা। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 2x/5 ইজ ইকাল টু আমাদের হচ্ছে 1050। তাহলে এটা সমান হয়ে যাবে তোমাদের কি 7x/5 ইজ ইকাল টু হচ্ছে 1050। তাহলে আমাদের কি বলেছে? এর ভ্যালুটা বের করতে বলেছে, এ ক টাকা পাবে। তাহলে আমরা বের করব কি এর ভ্যালুটা। তাহলে আমাদের বের করতে হবে কি 2x/5। তাহলে এক্স এর ভ্যালুটা আগে বের করে নিই। 1050 গুণিত 5/7, 7 দিয়ে কাটলে আসে দেখো তোমাদের 150, মানে 750। তাহলে আমাদের কি বলেছে? এ ক টাকা পাবে? এ অবভিয়াসলি পাবে আমাদের কি 2x/5। তাহলে এর ভ্যালু হচ্ছে 2/5 গুণিত 750। তাহলে হচ্ছে আমাদের কত? যে 300। এ ক টাকা পাবে? এ পাবে আমাদের 300 টাকা। ক্লিয়ার? আমাদের কোশ্চেন এই রকম অঙ্কের ক্ষেত্রে না তোমাদের ফার্স্টে কি করতে হবে? কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে, কারণ তোমাদের কোশ্চেনটা পড়ার মধ্যে অর্ধেক কোশ্চেনের সলিউশন তোমরা কোশ্চেন থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তো যতটা ভালো করে তোমরা কোশ্চেনগুলো পড়বে ঠিক ততটা সহজেই তোমরা অঙ্কগুলোর সলিউশন করে দিতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে যে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের বর্গের সমষ্টি যদি 1250 টাকা হয় তাহলে সংখ্যা তিনটি কি কি হবে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে সংখ্যাগুলো কি কি? একটা হচ্ছে 3x, একটা 4x, আর একটা হচ্ছে 5x। এবার কি বলেছে? এবার বলেছে যে তাদের বর্গের সমষ্টি হচ্ছে 1250 টাকা। তাহলে এদের বর্গের সমষ্টিগুলো আমরা বের করি। ফার্স্টেরটা 9x² প্লাস পরেরটা 16x² প্লাস 25x² সমান কত বলেছে? সমান তোমার বলেছে বর্গের সমষ্টি 1250। তাহলে একটা যোগ করলে কত আসবে? একটা যোগ করলে আসবে দেখো 50x² সমান হচ্ছে আমাদের কত? 1250। তাহলে x² ভ্যালু আসবে আমাদের 1250 ডিভাইডেড বাই 50 ইজ ইকাল টু আসবে দেখো 25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি x ইজ ইকাল টু কত? x ইজ ইকাল টু আমাদের 5। এবার কি বলেছে? সংখ্যা তিনটি নির্ণয় করো। সংখ্যা তিনটি তাহলে কি কি হবে? আমাদের 3x, 4x এবং 5x। 3x মানে কত? 3 5 15, 4x মানে 4 5 20, আর 5x মানে 5 5 25। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 15, 20 এবং 25। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? যে একটি বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর অনুপাত হচ্ছে আমাদের 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তাহলে নতুন অনুপাত কত হবে? 6:7। তাহলে বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? তাহলে আমি বলতেই পারি বিদ্যালয়ের ছাত্র হচ্ছে 4x আর ছাত্রী হচ্ছে আমাদের কত? 5x। এবার কি বলেছে? আমাদের ছাত্রের কিন্তু পরিবর্তন হচ্ছে না,
হচ্ছে কিসের, ছাত্রী ছেড়ে যাচ্ছে। তাহলে 4x যেমন আছে তেমন রাখলাম, ছাত্রী থেকে 100 জনকে আমরা বাদ দিলাম, কারণ কি তারা বেরিয়ে যাচ্ছে। তাহলে নতুন অনুপাতটা কত হবে? নতুন অনুপাত হবে বলেছে তোমাদের 6/7 বা 6:7। তাহলে চলো এটা ক্যালকুলেট করা যাক, কত আসছে দেখি। 4 সাথে 28 মানে 30x মাইনাস 600। তাহলে আমাদের 2x ইজিক্যাল টু আসবে 600, x এর ভ্যালু আসবে কত? 300। ঠিক আছে, এবার কি বলেছে, বিদ্যালয়ে টোটাল ছাত্র কতজন আছে। তাহলে আমরা বলতেই তো পারি বিদ্যালয়ে ছাত্র কতজন আছে। বিদ্যালয়ে ছাত্র তাহলে আছে আমাদের কত? 4x। 4x এর ভ্যালু কত? 4 গুণিত 300, মানে টোটাল আমাদের ছাত্র আছে 1200 জন। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ছাত্র আছে আমাদের কাছে 1200 জন। তো এই কোশ্চেনগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে দেখবে, একটু কোশ্চেনগুলো যদি তোমরা ফলো করে থাকো, যে ডব্লিউবিপি এসআই বলো বা রেল বলো বা তোমার ব্যাংকের এক্সাম বলো, এসএসসি জিডি বলো, সমস্ত ক্ষেত্রে দেখবে ঠিক এই টাইপেরই অঙ্কগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছে। তো তোমরা যদি এই যে টপ 20 যে কোশ্চেন এনেছি না, এগুলো যদি একটু প্র্যাকটিস করো, তোমরা নিজেরাও পারবে। ঠিক আছে, তো কোনো ব্যাপার নয়, তোমরা সঙ্গে থাকো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের যতদূর করানো যায়। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে 950 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা যায় যাতে a:b সমান 2:3 এবং b:c সমান 4:5 হয়। ঠিক আছে, তাহলে কে কত অংশ পাবে, বা আমি ধরে নিলাম এর অংশটা কত, একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে, এ ক টাকা পাবে। তা তাহলে আমাদের এ বি সি আগের দিন যেভাবে করেছিলাম, আমাদের যদি বি এর ভ্যালু দেখো এখানে সমান দেওয়া নেই, এক জায়গায় আছে 3, এক জায়গায় আছে 4, তাহলে এটা সমান করার নিয়ম আগের দিন আমরা দেখেছিলাম। কিভাবে করব? এ সমান 2, বি সমান 3, সি এর জায়গায় কিছু নেই, মানে কি করব, আমরা বি এর ভ্যালুটা বসাবো। নেক্সট লাইনে আসি, কি বলেছে আমাদের, b:c সমান হচ্ছে কত? 4। তাহলে বি আর সি হচ্ছে কত আমাদের? 4:5, 4:5। তাহলে এতে কিছু নেই, এতে তাহলে আমরা কি বসাবো বাবা? আমরা বসাবো 4। তাহলে আমাদের টোটালে আসবে কত? মাল্টিপ্লিকেশন হবে। তাহলে কত আসবে আমাদের? 4 দুগুণে 8, 3 4-এ 12 আর 3 5-এ 15। ঠিক আছে, এবার কি বলেছে যে 950 টাকা ভাগ করে দিতে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তো 8 প্লাস 12 প্লাস 15, এটা হচ্ছে কি আমাদের এ বি এবং সি এই তিনজনের মোট অ্যামাউন্ট। তাহলে মোট অ্যামাউন্টটা কত আসছে? মোট অ্যামাউন্টটা আসছে আমাদের 35। মোট অ্যামাউন্টটা আসছে আমাদের 35। তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি 35 ইউনিট সমান আমাদের কত? 950। তাহলে যদি এর ভ্যালুটা বের করতে বলে, তাহলে এ ইজিক্যাল টু মানে 8 ইজিক্যাল টু কত হবে? 8 সমান তাহলে হয়ে যাবে 950/35 গণিত 8। 950/35 গণিত 8। এবার এই জিনিসটা দেখো, আমরা 5 দিয়ে হার্ডলি কাটতে পারবো। এই ডিজিটটা যদি 1050 দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হতো। তো 5 দিয়ে এটা যদি কাটি আমাদের আসবে 7, আর 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমাদের কত আসবে? 190। তাহলে আমরা লিখতেই পারি 190 গুণিত 8 মানে হচ্ছে 1520 ডিভাইডেড বাই 7। তাহলে এই অ্যামাউন্টটা পাচ্ছে আমাদের। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে। ওকে, 12 নম্বর কোশ্চেনটা তোমাদের কি বলেছে দেখা যাক। বলেছে দুটি সংকর ধাতুতে তামা এবং দস্তার অনুপাত কত? 5:2 এবং 8:5। এই দুটি সংকর ধাতুকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা এবং দস্তার অনুপাত হবে 9:4। তো চলো এটা একটু খুব সহজে করবো আমরা অ্যালিগেশন পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, তো
তো ফার্স্টেরটায় আমাদের তামার পরিমাণ কত? ফার্স্টেরটায় আমাদের তামা আছে 5/7। আর সেকেন্ডেরটায় আমাদের তামা কত আছে? সেকেন্ডেরটায় তামা আছে আমাদের কত? 8/13। ঠিক আছে, এবার কি বলেছে যে সংকর ধাতুটা মিশিয়ে নতুন তামা এবং দস্তা বানাচ্ছে, সেখানে আমাদের তামা কত আছে? সেখানে তামা আছে আমাদের হচ্ছে 9/13। তাহলে এটাকে যদি আমরা অ্যালিগেশনে করি, এদিকে 5/7, এখানে 8/13, আর মাঝেরটা কত? মাঝেরটা হচ্ছে আমাদের 9/13। তাহলে চলো এটা বিয়োগ করা যাক, কত আসছে দেখি। এই দিকেরটা আসবে আমাদের কত? 1/13, আর এই দিকেরটা আসবে আমাদের 2/91। তাহলে অনুপাতটা আমাদের কত দাঁড়াবে দেখো? 1/13:2/91। দেখো এদিক এদিক 7 দিয়ে কাটবে, তাহলে আসবে 7:2। তাহলে কি বলেছে যে সংকর ধাতুটাকে কি অনুপাতে মেশাতে হবে? সংকর ধাতুটাকে যদি আমরা 7:2 এই অনুপাতে মেশাই, তাহলে আমরা নতুন মিশ্রণে তামা এবং দস্তার অনুপাত 9:4 এটা পাবো। এবার অনেকেই হয়তো বলবে যে এটা কি এক্স ধরে করা যাবে? অবভিয়াসলি করা যাবে। সেক্ষেত্রে তোমরা হয়তো প্রথম সংকর ধাতুটাকে হয়তো এক্স ধরে নিলে, সেকেন্ড সংকর ধাতুটাকে হয়তো ওয়াই ধরে নিলে। তো সেক্ষেত্রে তামাটাকে যোগ করবে, দস্তাটাকে যোগ করবে, তাকে ডিভাইড করবে, সেই অনুপাতটা হবে 9/4। একটু ক্যালকুলেশনটা তোমাদের বড় হবে, তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় একটু টাইমটা বেশি চলে যাবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এই অ্যালিগেশন পদ্ধতিটা অ্যাপ্লাই করো, তোমাদের টাইমটা যতটা সম্ভব কমাতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে যে একটি কারখানায় দক্ষ এবং অর্ধদক্ষ এবং অদক্ষ শ্রমিকের সংখ্যার অনুপাত 4:3:2। তাদের দৈনিক মজুরি কত? 5:4:3। যদি মোট দৈনিক মজুরি 2480 টাকা হয়, তাহলে প্রতিটি শ্রেণীর শ্রমিকের মজুরি কত? ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, প্রত্যেকের দৈনিক মজুরি কত বলেছে? 543, 5, 4 আর 3। তাহলে এটা টোটাল কত হয়? এটা টোটালে হয় আমাদের 12। এই 12 ইউনিট সমান কত বলেছে? মোট দৈনিক মজুরি 2480 টাকা। তাহলে আমরা 1 ইউনিটের ভ্যালু কত পাবো? আমরা 1 ইউনিটের ভ্যালু পাবো 2480 ডিভাইডেড বাই 12, এটা পেয়ে যাব। এবার কি বলেছে? এবার তোমাদের বলেছে প্রতিটি শ্রেণীর শ্রমিকের মোট মজুরি কত? প্রত্যেকটা শ্রেণীর শ্রমিক। তাহলে আমাদের ফার্স্ট শ্রেণীর লোক কতগুলো আছে? প্রথম শ্রেণী মানে দক্ষ শ্রেণী আছে 4। তাহলে প্রত্যেকে যদি পায় এই অ্যামাউন্টটাকে, তাহলে 4 জনে কত পাবে? 4 গুণিত 2480 ডিভাইডেড বাই 12। অদক্ষ শ্রমিক কত পাবে? অর্ধদক্ষ পাবে 3 গুণিত 2480 ডিভাইডেড বাই 12। আর অদক্ষরা কত পাবে? অদক্ষরা পাবে 2 গুণিত 2480 ডিভাইডেড বাই কত? 12। ঠিক আছে, এই কটার ক্যালকুলেশন একটু নিজেরা করে নেবে, দেখবে যে অ্যামাউন্টটা পাবে সেটাই হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর লেবারদের মজুরি। ঠিক আছে, তো খুবই সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষার হলে দেয়, আশা করছি তোমরা প্রত্যেকেই করতে পারবে। একটুখানি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো। এখানে আমি তোমাদের সব রকম টাইপের অঙ্ক নিয়ে এসেছি, তো তোমাদের এক্সট্রা অঙ্ক না দেখলেও চলবে, এই অঙ্কগুলো যেন তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, নেক্সট কি বলেছে? একটি সেনাবাহিনীতে রেজিমেন্টে যুদ্ধের আগে অফিসার এবং সৈন্যের অনুপাত ছিল 3:31। যুদ্ধে 6 জন অফিসার এবং 22 জন সৈনিক শহীদ হলে নতুন অনুপাত হয় কত? 1:13। যুদ্ধের আগে সৈন্যের সংখ্যা কত ছিল? তো এটা তোমরা প্রত্যেকেই করতে পারবে, তো চলো এটা করা যাক। কি বলেছে? ফার্স্টে আমাদের রেজিমেন্টে ধরে নিলাম অফিসার ছিল 3x আর সৈন্য ছিল 31x। ওকে, নেক্সট কি বলেছে?
যুদ্ধে 6জন অফিসার মারা গেল, মানে 3x থেকে আমাদের কতজন মরে গেল? 6জন মরে গেল। আর 22জন সৈনিক শহীদ হলো, তাহলে 31x থেকে আমরা কত বাদ দেবো? 22 বাদ দিয়ে দেবো। তাহলে আমরা নতুন অনুপাতটা কত পাবো? নতুন অনুপাত পেয়ে যাব আমরা 1/13। তাহলে এটা ক্যালকুলেট করা যাক। এটা ক্যালকুলেট করলে কত পাবো দেখি। এটা ক্যালকুলেট করা যাক। 39x তাহলে এটা কত আসছে? তাহলে x এর ভ্যালু আসবে আমাদের কত? 7। ঠিক আছে, এবার কি বলেছে? যুদ্ধের আগে সৈন্যের সংখ্যা কত ছিল? তাহলে সৈন্য বের করতে বলেছে। তাহলে সৈন্য কত ছিল বাবা আমাদের? সৈন্য ছিল 31x। তাহলে সৈন্য হয়ে যাবে 31 ইন্টু 7। তাহলে 7, এখানে চলে আসবে 2। তাহলে 217 জন হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে যে একটি সেনাবাহিনীর রেজিমেন্টে, এই অঙ্কটা তো হয়ে গেল। নেক্সট কি বলেছে? রাম এবং শ্যামের আয়ের অনুপাত 7:10। যদি রামের আয় 140 টাকা হয়, শ্যামের আয় কত? খুবই সহজ সহজ অঙ্ক। এই অঙ্কটা তোমরা ইজিলি করতে পারবে। আমাদের রাম আর শ্যাম আয়ের অনুপাত কত বলেছে? 7 আর 10। এবার কি বলেছে? রামের আয় 140 টাকা, তাহলে রামের 7 ইউনিট মানেই তো কত বাবা? 140। এবার কি বলেছে? শ্যামের আয় কত? মানে শ্যামের 10 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 7 ইউনিটের ভ্যালু যদি 140 হয়, 1 ইউনিটের ভ্যালু 140/7, আর 10 ইউনিটের ভ্যালুটা কত আসবে সেটা ক্যালকুলেট করে নেব। তাহলে এখানটা আসবে আমাদের 200। তাহলে শ্যামের আয় কত আমাদের? শ্যামের আয় হচ্ছে আমাদের 200 টাকা। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। খুবই ইম্পর্টেন্ট এবং একটি খুবই ইউনিক এবং ভালো অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 7:5। তার পরিসীমা হচ্ছে 48 সেমি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তা তোমরা বলবে হয়তো আমরা স্যার আয়তক্ষেত্রের অঙ্ক এখনো শিখিনি বা জানি না। তো ঠিক আছে, কোনো চাপ নেই, আমি পরে তোমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সবই করাবো। তা এখন একটু দেখে নাও। আমরা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলাটা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে আমাদের কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার কি বলেছে? আমাদের দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা আমাদের বলে দিয়েছে বাবা 7x। আর প্রস্থটা কত বলেছে? প্রস্থটা বলেছে আমাদের 5, মানে 5x বলে। তাহলে পরিসীমাটা আমরা কত পাবো? পরিসীমাটা পাবো 2 গুণিত 7x প্লাস 5x। এইটা পরিসীমা পাবো। এই পরিসীমাটার ভ্যালু কত বলে দিয়েছে তোমায়? এই পরিসীমাটার ভ্যালু তোমায় বলে দিয়েছে যে 48। তাহলে আমরা লিখতেই পারি 12x ইজিক্যাল টু কত? 12x ইজিক্যাল টু হচ্ছে 24। এক্স এর ভ্যালু কত? 2। এবার কি বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 7x। তাহলে 7 গুণিত 2। আর প্রস্থ মানে কত? 5x, মানে 5 গুণিত 2। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল কত আসবে? টোটাল আসবে আমাদের 140। কি বলেছে? 140টা সেমি স্কোয়ার হয়ে যাবে, কারণ ক্ষেত্রফল এটা। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কত আমাদের বাবা? 140। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। তোমরা শুধু ফর্মুলাটা মনে রাখবে। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ, এবং পরিসীমা মানে কি? 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেওয়া যাক। বলেছে এ, বি এবং সি
একটি ব্যবসায় 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো। বছরের শেষে 4,500 টাকা লাভ হলে বিয়ের লভ্যাংশ কত? এই অঙ্কটা তোমাদের ডব্লিউবিপিতে 3 থেকে 4 বার পড়েছে, তো খুবই ভালো করে এটা শেখো। মূলধন মানে কি? সবসময় এই জিনিসটা মনে রাখবে, এখানে সময় তো বলে দেওয়া নেই। মূলধন মানে হচ্ছে মূলধন গণিত সময় ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, লাভ বা লভ্যাংশ। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে সময়টা কি বলেছে, সময়টা এখানে সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট। সময়টা এখানে বলে দিয়েছে আমাদের কত, সময়টা এখানে কনস্ট্যান্ট, প্রত্যেকের ক্ষেত্রে 1 বছর করে টাইম দিয়ে দেওয়া আছে। তাহলে কনস্ট্যান্ট যখন, এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। এবার কি বলেছে, মূলধনের অনুপাতগুলো বলে দেওয়া আছে। মূলধনের অনুপাত কত কত বলে দেওয়া আছে, এ বি সি এর বলে দেওয়া আছে 2, 3 আর 5। 2, 3 এবং 5। তাহলে এই কটা যোগ করলে আমরা কত পাচ্ছি বাবা, আমরা পাচ্ছি 10। তাহলে এই 10 ইউনিট মানেই আমাদের কত, এই 10 ইউনিটের ভ্যালুই হচ্ছে আমাদের 4,500 টাকা। কারণ বলেছে তাদের মোট 4,500 টাকা প্রফিট হবে। তাহলে মূলধনের এখানে যেহেতু আমাদের সময় কনস্ট্যান্ট, তাহলে মূলধন ইজিক্যাল টু লাভ বলতে পারি। টোটাল মূলধন কত, 2, 3, 5 মানে 10 ইউনিট। তাহলে 10 ইউনিট সমান বলছি 4,500 টাকা। তাহলে আমাদের 1 ইউনিটের ভ্যালুটা কত আসবে, আমাদের 1 ইউনিটের ভ্যালুটা হয়ে যাবে 450 টাকা। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এরপরে কি বলেছে, বিয়ের লভ্যাংশটা তাহলে কত হবে। তাহলে আমরা কি বের করব, আমরা বের করব বিয়ের লাভ কত। তাহলে বিয়ের লাভ হয়ে যাবে আমাদের 450 গণিত কত, 3। বিয়ের ভ্যালুটা কত বলে দেওয়া আছে এখানে দেখো 3। তাহলে 450 গণিত কত হয়ে যাবে 3। তাহলে বিয়ের মোট মূলধন মানে লভ্যাংশটা কত, বিয়ের মোট লভ্যাংশ হচ্ছে কত, 1350। ক্লিয়ার? সবসময় তাহলে তোমরা কি মাথায় রাখবে, মূলধন গণিত সময় মানে হচ্ছে কি আমাদের লভ্যাংশ। এবার অঙ্কটা এখানে না হয় সহজ করে দেওয়া আছে যে সময়টা তোমাদের সব ক্ষেত্রেই সমান। এবার হয়তো তোমায় বলতে পারতো যে এ 7 মাসের জন্য বিনিয়োগ করছে, বি 5 মাসের জন্য বিনিয়োগ করছে, সেক্ষেত্রে আমাদের সময়গুলো কাজে লাগতো। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন বলেছে যে দুটি ঘড়ির দামের অনুপাত 16:23। প্রথমটির দাম 10% বাড়ালো এবং দ্বিতীয়টির দাম 477 টাকা বাড়ালে নতুন অনুপাত হয় 11:20। ঘড়ি দুটির প্রাথমিক দাম কত? তাহলে প্রাথমিক দামটা আমরা ধরে নিচ্ছি, একটা 16x আর একটা কত, আর একটা হচ্ছে 23x। তাহলে প্রাথমিক কত পার্সেন্ট বাড়ালো, প্রথমটার 10% বাড়ালো। তাহলে 16 যদি আমরা 10% বাড়াই তাহলে কত হয়ে যাবে, 16x গণিত 110/100, তাই তো। 16x গণিত 110/100 মানে টোটালে দাঁড়াবে দেখো 16 মানে এখানে হয়ে যাবে 17.6x। এবার কি বলেছে, সেকেন্ডেরটার দাম কত বাড়াচ্ছে, সেকেন্ডেরটার দাম বাড়াচ্ছে 477 টাকা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 17.6x/23x প্লাস কত, 477 সমান কত হয়ে যাচ্ছে, 11/20। চলো তাহলে এটা গুণ করে নেওয়া যাক, গুণ করলে কত আসছে দেখি।
তাহলে এটা বিয়োগ করে নেওয়া যাক। তাহলে এক্স এর ভ্যালুটা আসবে 5247 ডিভাইডেড বাই কত 99, মানে আসবে তোমাদের দেখো 53। এবার কি বলেছে, এবার বলেছে ঘড়ি দুটি প্রাথমিক দাম। তাহলে কত, একটা 16x, একটা হচ্ছে 23x। একটা কত, একটা হচ্ছে 16x আর একটা হচ্ছে 23x। তাহলে আমরা কি করব, 16x মানে 16 গুণিত 53, আর একটা কত আসবে, আর একটা আসবে আমাদের 23x। 23x মানে 23 গুণিত 53। তাহলে দেখো 16 গুণিত 53 করলে আসবে আমাদের 848, আর একটা 23 গুণিত 53 করলে আসবে 1219। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। বলেছে তিনটি সংখ্যার যোগফল 98। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তা এই অঙ্কটা দেখো আজকে আমি শুরুর দিকে প্রথমেই করিয়েছিলাম তোমাদের এই টাইপের অঙ্ক, তো এটা একবার তোমরা করো দেখি। তাহলে প্রথমটা, দ্বিতীয়টা আর তৃতীয়টা তিনটে বলেছে আমাদের, তাই তো? এবার কি বলেছে, প্রথম এবং দ্বিতীয়র অনুপাত আমাদের কত, 2 আর 3। তাহলে 3 নাম্বারটা বলে দেয়নি, মানে আমরা কত ধরতে পারি, 3 ধরতে পারি। আর কি বলেছে, আর বলেছে যে তোমার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 5:8। এটা 5, এটা 8। তাহলে প্রথমটা বলিনি, প্রথমটা মানে কি ধরতে পারবো আমরা, 5। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা গুণ করলে পাবো 10:15:24। এবার কি বলেছে, এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে কত, 98। তাহলে এই তিনটের ইউনিটটা কত হচ্ছে আমাদের 49, যোগ করলে দেখো 49 আসবে। তাহলে 49 ইউনিট মানে কত আমাদের 98। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 2। এবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটা কত ইউনিট আমাদের, 15 ইউনিট। তাহলে 15 ইন্টু 2 মানে দ্বিতীয় সংখ্যাটা আসবে আমাদের কত, 30। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। তা তোমাদের 20 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:2। কত অংশ মিশ্রণ তুলে নিলে সম পরিমাণ জল ঢাললে নতুন মিশ্রণে দুধ এবং জল সমান সমান হবে? তো এটার একটা ইজি ফর্মুলা আছে, তো সেটা আমরা অ্যাপ্লাই করব। কি করব, তার জন্য আমরা ফার্স্টে হাফ লিখব। হাফ লেখার পরে কি করব, ফার্স্টে যে অনুপাত দুটো পার্থক্য মানে 3 আর 2, এদের পার্থক্য কত, 1। আর যেটা বড় অনুপাত থাকবে সেটাকে কি করব, আমরা নিচে বসাবো। তাহলে 1/6, এই 1/6 অংশটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। যদি এক্ষেত্রে অনুপাতটা তোমাদের অন্য কিছু বলতো, ধরো ফার্স্টে যদি ধরো এখানে 3:2 এর জায়গায় ধরো 3:5 বলে দেওয়া আছে, ঠিক আছে? সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আমরা করতাম হাফ ইন্টু 3 আর 5 এর ডিফারেন্স কত, 2, আর বড় অনুপাত 5। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত কত আমাদের, 1/5। ঠিক আছে, তাহলে এটাই তোমরা অ্যাপ্লাই করবে। তো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই। তো তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমার যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিচ্ছে তাদের প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। আর এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তাদের প্রত্যেককেই বলবো আজই দেরি না করে তোমরা কমেন্টে, পিন কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবে। তো সেই লিঙ্কে ক্লিক করে আজকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সেখানে তোমরা ম্যাথসের সব কোশ্চেনগুলোও পেয়ে যাবে এবং জিকের নোটসও পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।